নিচে এসে শান্তার পাশে বসেছিল বর্ষা। অনেকক্ষণ পর রুমে এসে দেখল তুর্য বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ফেলছে। বর্ষা দরজার আড়ালে উকি মেরে দেখছে। ঘুমিয়ে পড়েছে ভেবে ধীরে শব্দহীন পায়ে এগিয়ে গেল বর্ষা তুর্য এর দিকে। কাছে এসে গভীরভাবে তাকালো তুর্য এর মুখের দিকে। কি নিষ্পাপ লাগছে দেখতে। কে বলবে এই লোকটা কতটা জঘন্য, হিংস্র হয়ে উঠে জাগ্রত অবস্থা। আর এখন ইনোসেন্ট মুখ করে ঘুমিয়ে আছে। বুকের দিকে চোখ যেতেই তখনকার ব্যান্ডেজের কথা মনে পড়ল বর্ষার। বুকের কাছে দুটো বোতাম খোলা, তাতে ভেতরের ব্যান্ডেজ উকি মারছে। এই ব্যান্ডেজ কেন? উনাকে আঘাতই বা কে করল? এই দুদিন ছিলই বা কোথায়? বুকে হাত দিয়ে ব্যথায় কুকরিয়ে উঠেছিল তখন তুর্য। ব্লিডিং হচ্ছিল, উনি কি তা নিবারণ করেছে? পিঙ্ক কালারের শার্ট পরনে তুর্য এর। বুকের কাছে চোখ আটকে যায়, লাল হয়ে আছে। কিছু একটা ভেবে বর্ষা তুর্য এর পাশে বসে পড়ে আর কাপা হাতে শার্টের বোতাম খুলতে শুরু করে। শার্ট সরিয়ে বুক উন্মুক্ত করতেই চোখের সামনে ভেসে ওঠে তুর্য এর ব্যান্ডেজের সাদা জায়গা লাল টকটকে হয়ে আছে। এখনো ব্লিডিং হচ্ছে। আতকে উঠে বর্ষা। দিশেহারা হয়ে ফার্স্ট এইড বক্স এনে রক্ত পরিষ্কার করতে লাগে। এই অবস্থায় উনি শুয়ে আছে কি করে? লোকটা আসলেই পাগল দেখছি। তুর্যের রক্ত মাখা ব্যান্ডেজ খুলে ফেলল বর্ষা। নতুন করে ব্যান্ডেজ করে দেয়। অদ্ভুত বিষয়ের মাঝে তুর্য একটু নড়ে না। বর্ষা ভয় পেয়ে তুর্যকে নিচু স্বরে ডাকতে লাগে। নো রেসপন্স। জোরে ডাকতে লাগে, তাও কাজ হয় না। তার মানে জ্ঞান হারিয়েছে। ভয় বর্ষার হাত পা অসম্ভবভাবে কাঁপছে। কি করবে এখন? যাকে একটুও সহ্য করতে পারে না তার জন্য বর্ষা কাঁদছে, এটাও সম্ভব। বর্ষা কি ভেবে যেন দৌড়ে পাশের রুমে থেকে ডাক্তারকে ডেকে আনে। তিনি তুর্য এর বাবার ডাক্তার, তার কথা মনেই ছিল না। তিনি এসে তুর্যকে দেখে বলেছে বুকে গভীর ক্ষত হয়েছিল। সেই জায়গায় আবার আঘাতের জন্য জ্ঞান হারিয়েছে। এখন ঘুমাচ্ছে, খুব তাড়াতাড়িই জ্ঞান ফিরবে। রাতে জ্বর আসতে পারে। বর্ষাকে ভয় পেতে মানা করল। ডাক্তার ব্যথার ইনজেকশন পুশ করে দিল। তাড়াতাড়ি তিনি চলে গেল। বর্ষা শক্ত হয়ে দাঁড়িয়ে তুর্য এর দিকে তাকিয়ে আছে। শুকনো মুখটা দেখে ওর বুকে চিনচিন ব্যথা করছে। এই নিষ্ঠুর লোকটার জন্য আমার কষ্ট হচ্ছে কেন? তার যা খুশি, আমার কিছু যায় আসে না। কিচ্ছু না। উনি যদি মরে যায় তাহলে তো আমারই ভালো, আমি যন্ত্রণা থেকে মুক্তি পাব। নিজের মনে কথাগুলো আওড়ারে আওড়াতে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইল। এই নিষ্ঠুর লোকটাকে নিয়ে একদম ভাবব না। কিন্তু বললেই কি হয়? বর্ষা ভাবতে না চাইলেও ভাবনা এসে যায় অজান্তেই। শান্তা একবার এসে খাওয়ার জন্য ডেকে গেছে, বর্ষা খাবে না বলে দিয়েছে। বারান্দায় একাই জ্যোৎস্না বিলাস করতে লাগল। হঠাৎ কারো আর্তনাদে হতচকিত উঠল বর্ষা। রুমে থেকে আসছে বর্ষা তুর্য এর কথা ভেবে ছুটে আসল। একটু আগেই তুর্যকে নিয়ে কত কথাই না ভাবছিল বর্ষা, কিন্তু এখন সেই তুর্য এর গুঙ্গুরানি শুনে সব ভুলে ছুটে এলো। তুর্য এর কাছে এসে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার?
কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলুন। সূর্য বিড়বিড় করে কিছু বলছে, বর্ষা বুঝতে পারছে না। তাই সূর্য এর মুখের কাছে ঝুঁকে কান পেতে শুনতে থাকে। সূর্য পানি চাচ্ছে। বর্ষা গ্লাসে পানি এনে সূর্যকে খাওয়াতে মাথার নিচে হাত দিয়ে মাথা উঁচু করে খাওয়াতে লাগে। তখন সূর্যকে স্পর্শ করতে বুঝতে পারে সূর্যের গা জ্বরে পুড়ে যাচ্ছে। সূর্য পানি বেশি খেতে পারল না। একটু খেয়েই পড়ে রইল। বর্ষা কপালে হাত দিয়ে চেক করে দেখল আগুনের মতন গরম হয়ে আছে শরীর। ডাক্তার বলেছে জ্বর আসা স্বাভাবিক, কিন্তু এত জ্বরে এইভাবে ফেলে রাখাটা মন সায় দিচ্ছে না বর্ষার মন। সূর্য ফুরবল চোখে একবার তাকিয়েছিল। চোখের সামনে বর্ষাকে উদ্বিগ্ন হয়ে বসে থাকতে দেখেছে। বর্ষার চিন্তিত মুখ দেখে জ্বরের ঘোরেই মনে মনে হাসে সূর্য। বর্ষা হঠাৎ মনে পড়ে ওর জ্বর হলে আম্মু মাথার কাছে বসে ওর মাথায় জলপট্টি দিয়ে দিত রাত জেগে। শরীর মুছে দিতে এতে কাজ হতো। বর্ষার তাই করার কথা ভেবে এক টুকরা কাপড় ভিজিয়ে আনে আর বাটিতে করে পানি এনে সূর্য এর ডান পাশে বসে জলপট্টি দিতে লাগে। এর মাঝে সূর্য ২-৩ বার তাকিয়েছে। বর্ষা সেসব এই তোয়াক্কা করেনি। ঘুমে তাকাতে পারছে না বর্ষা, তবুও ওইভাবেই সূর্য এর কপালের জলপট্টি দিতেই আছে। বসে থাকতে থাকতে বর্ষা ক্লান্ত হয়ে যায়। সূর্য অনেকক্ষণ ধরে তাকায় না। ঘুমিয়ে পড়েছে ও। বর্ষা ওইভাবেই সারা রাত বসে রইল। শেষ রাতে সূর্য এর জ্বর কমে এসেছে। ও এখন ঘুমিয়ে আছে। সকালের মিষ্টি এক ফালি সোনালি রোদের আলো চোখে পড়তেই সূর্য এর ঘুম ভেঙে যায়। জানালার পর্দার ফাঁক দিয়ে উকি দিচ্ছে সূর্য এর আলো। বুকের ব্যথা কম লাগছে সূর্য এর কাছে। ও আস্তে করে চোখ মেলে তাকায়। শরীর ভালো হয়ে আছে, ফুরবল লাগছে। সাথে ডান হাতের বাহু ব্যথা করছে। চোখ মেলেই ডান দিকে তাকাতেই চমকে উঠে। বর্ষা সূর্য এর ডান হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। কাল ঘুমের ঘোরে ওকে এখানেই বসে সেবা করতে দেখেছে সূর্য। কাল অবস্থা এতটাই খারাপ ছিল যে ও কিছু বলতে পারেনি। নিজের জন্য এত চিন্তা আর সেবা করা দেখে সূর্য এর ঠোঁটের কোণে তৃপ্তির হাসি আসলো। এলোমেলো ভাবে চুলগুলো বর্ষার গালে লেপ্টে আছে। বাম হাত বাড়িয়ে সূর্য চুল সরিয়ে কপালে অধর ছুঁয়ে দিল। সাথে সাথে বর্ষার ঘুম ভেঙে গেল আর ধরফরিয়ে উঠে বসল। সূর্য এর কথা মনে হতেই সূর্যের কপালে হাত দিয়ে জ্বর চেক করতে লাগল। এখন কম অনেকটা জ্বর। সূর্য যে জেগে ওর দিকে অপলক তাকিয়ে আছে সেদিকে বর্ষার খেয়ালই নাই। হঠাৎ সূর্যের চোখের দিকে তাকাতেই চমকে উঠল বর্ষা। সূর্য জেগে ওর দিকেই তাকিয়ে আছে। বর্ষা ছিটকে উঠে গেলে বসা থেকে আর তাড়াতাড়ি রুমে থেকে বেরিয়ে যায়। সকাল সকাল শাওন এসে হাজির। এসেই সূর্য এর কাছে বসে আছে। তাই বর্ষা বেঁচে গেছে। কালকে নিজের পাগলামিতে নিজেই অবাক। সূর্য ঠিক চেপে ধরবে আর বলবে, আমাকে না সহ্য করতে পারো না? আমি মরি বাঁচি তাতে তোমার কিছুই না, তাহলে কালকে এত সেবা যত্ন কেন করলে? তখন কি ওর দিব আমি? শান্তাকে দিয়ে সূর্য এর জন্য সুসপ আর শাওনের জন্য কফি পাঠিয়ে দেয়। আমি মুখোমুখি হতে না চাইলেই কি শান্তা এসে জানায় সূর্য আমাকে জরুরি তলব করে ডেকেছে।
আমি কাচুমাচু মুখ করে রুমে আসি। আমাকে ডেকেছেন কেন? আমার কথায় দুজনের কথা ভঙ্গ হয়। তুর্য আমার দিকে তাকিয়ে বলে, শাওনের সাথে আজ কলেজে যাও। অনেকদিন তো কলেজে যাওয়া হয় না। তুর্য এর কথা শুনে চোখ তুলে তাকালো। তুর্যকে এই অবস্থায় রেখে যাওয়ার ইচ্ছা করছে না, কিন্তু সেটা বুঝতে দেওয়া যাবে না। আমি একাই যেতে পারবো। জারতার সাথে যাওয়ার দরকার নাই। একা তো আমি ছাড়ব না জানোই। তাই যেতে চাইলে রেডি হয়ে নাও। শাওন তোমাকে পৌঁছে দিবে। আসার আগে গাড়ি পাঠিয়ে দিব, চলে আসবা। উনার সাথে আমি যাব না। জেদ করো না বর্ষা, না হলেই এই শরীর নিয়েই আমাকে বের হতে হবে। আপনারা আমাকে একা কেন ছাড়ছেন না? আমি একা গেলে সমস্যা কোথায়? খাঁচায় বন্দি পাখির মতো টর্চার কেন করছেন আমার সাথে? ওকে যাওয়ার দরকার নাই। তুমি আর লেখাপড়া না করলেও আমার প্রবলেম নাই। আমি তোমাকে এইভাবেই মেনে নিব। শাওনকে একটুও সহ্য করতে পারে না বর্ষা। দুজনের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে নিচে চলে এলো। রাগে গজগজ করতে করতেই বর্ষা আলমারি থেকে ড্রেস নিয়ে রেডি নিচে নেমে গেল। বর্ষা নিচে এসে শান্তাকে খুব করে বলে গেল তুর্যের দিকে নজর রাখতে ও তাড়াতাড়ি চলে আসবে। শাওন বর্ষার যাওয়ার দিকে থেকে চোখ সরিয়ে তুর্যের দিকে অসহায় মুখে তাকিয়ে বলল, ব্রো, ভাবি তো আমাকে তোমার থেকেও বেশি ঘৃণা করে দেখছি। কারণ ওর কাছে প্রথম ঠকবাজ তো তুই, তাই ভয় আছি ভাবির জন্য না আমার প্রেম ব্রেকআপ হয়ে যায়। হা হা হা, তাড়াতাড়ি যা। শাওন চলে গেল। বর্ষা সারা রাস্তা মুখটা গম্ভীর করে রাখল। কলেজে কাছে নামিয়ে শাওন চলে গেল। তার আগে বাই ভাবি বলল, কিন্তু বর্ষা ফিরেও তাকালো না। ফ্রেন্ডরা সবাই ওকে দেখে এতদিন আসেনি কেন জিজ্ঞেস করতে লাগল। মিথ্যা কথা বানিয়ে বলল বর্ষা। তিশার সাথে বসে বর্ষা আনমনে বলল, তিশু, একটা কথার জবাব দিবি? কি কথা বল? তোর কি মনে খারাপ? চোখগুলো ও ফুলে আছে, রাতে ঘুমাসনি? তিশার কথার জবাব না দিয়ে বলল বর্ষা, আচ্ছা ধর একজনকে আমি খুব ঘৃণা করি, যাকে পৃথিবীর সবচেয়ে অপছন্দ করি, এক মুহূর্ত ও তাকে আমি সহ্য করতে পারি না। তাকে দেখলেই আমার রাগ ওঠে। তার থেকে সব সময় পালাতে চাই। কিন্তু হঠাৎ করেই আমার সব উল্টাপাল্টা হয়ে গেল। আগের মতো তাকে আমি ঘৃণা করতে পারছি না। আগের মতো আর রাগও হয় না। আগে যার মৃত্যু কামনা করতাম, এখন তার অসুস্থতায় আমি কষ্ট পাই। তাকে অসুস্থ হতে দেখলে দিশেহারা হয়ে পড়ি তাকে সুস্থ করতে। আনমনেই তার জন্য ভালো দোয়া করি। এমনটা কেন হচ্ছে আমার সাথে বল না প্লিজ। তিশা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আমি ওর দিকে ওরের আশায় তাকিয়ে আছি। হঠাৎ ও বলল, হায় হায়, বলিস কি? এই তোর না বিয়ে হয়ে গেছে? এমন কার জন্য হয় তোর? জামাই রাইখা কারে ভালোবাসলি তুই? সত্যি কইরা বল। তোর জামাই কত হ্যান্ডসাম, তাকে এইভাবে ঠকালি? হোয়াট কি সব বলছিস? ভালোবাসা আসবে কোথা থেকে? আমার কথা শুনে কি তোর এটাকে ভালোবাসা মনে হচ্ছে? ফালতু মনে হওয়ার কি আছে?
আমি তো শিওর তুই তোর ওই অসহ্য লোকটার প্রেমে হাবুডুবু খাচ্ছিস। এখন কথা হচ্ছে এই লোকটাকে। বর্ষা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তিশার দিকে। তারপর তিশার সাথে ঝগড়া করল। তিশা ওর ঝগড়ার কিছু বুঝল না। বর্ষা রাগ করে চলে গেল ক্লাসে। তিশা এটা কি বলল, ও নাকি ওই অসভ্য লোকটাকে ভালোবাসে? অসম্ভব, এটা হতেই পারে না। উনাকে আমি শুধুমাত্র ঘৃণা করি। ইম্পর্টেন্ট 2টা ক্লাস করেই বর্ষা বেরিয়ে আসে কলেজ থেকে। অসুস্থ মানুষটাকে একা বাসায় রেখে এসেছে, প্রচুর চিন্তা হচ্ছে। বাসায় এসে বর্ষা দেখে তুর্য বাসায় নাই। শান্তার কাছে জিজ্ঞেস করলে বলে বর্ষারা যাওয়ার 1 ঘন্টা পরই নাকি তুর্য রেডি হয়ে ফোন কানে বেরিয়ে যায়। রাগে কাঁধের ব্যাগটা ছুঁড়ে মারে বর্ষা। শরীরের এই অবস্থা, উনি বেরিয়ে গেছেন। প্রচণ্ড রাগে ওর চোখের কার্নিশে অশ্রু জমে। পাষাণ লোকটার জন্য কিছুক্ষণ ফুপিয়ে হাঁটুতে মুখ রেখে কাঁদতে লাগে। কেঁদে কেটে নাকের জল চোখের জল এক করে ফেলে বর্ষা। চোখ দুটো ফুলে উঠেছে কাঁদতে কাঁদতে। ড্রেসও চেঞ্জ করেনি বর্ষা, ওইভাবেই চুপ করে থমেরে বসে থাকে কিছুক্ষণ। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে বাথরুমে গিয়ে ঝর্ণার ঠান্ডা পানির নিচে দাঁড়িয়ে থাকে। সময় নিয়ে গোসল করে। এর মাঝে একবার শান্তা এসে দরজার ঠোকা দিয়ে বলে, বৌমনি আমনে কি নাহাইতাছেন? বর্ষা গলা উঁচিয়ে বলে, হ্যাঁ তুই খেয়ে নে, আমি পরে খাব। আর শান্তার আওয়াজ এলো না, চলে গেছে বোধহয়। বর্ষা চুপচাপ পোশাক পাল্টে ভেজা চুল না মুছেই বারান্দায় গিয়ে ভেজা পোশাক মেলে দেয়। বিকেলে রক্তিম আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচে গিয়ে খাবার খেয়ে নেয়। আম্মুকে কল করতে যাবে বর্ষা রুমে এসে, তখন শান্তা ছুটে এসে বলে, বৌমনি তাড়াতাড়ি নিয়ে আহেন। 2 জন মেহমান আইছে। বর্ষা কপাল কুঁচকে শান্তার দিকে তাকিয়ে বলে, এই সময় কে এসেছে? আমনেরে আর দাদাবাবুরে ডাক দিতে বলল, আমি বাইরে দাঁড় করিয়ে রেখে আসছি। তাদের ভেতরে এসে বসতে বল, আমি আসতেছি। যেমন ছুটে এসেছিল সেইভাবে এক ছুটে শান্তা চলে গেল। বর্ষা চুল হেয়ার ড্রায়ার দিয়ে হালকা শুকিয়ে কামিজ টেনে ঠিক করে ওড়না দিয়ে মাথা থেকে নিচে নেমে আসে। সোফায় বসে আছে নিদ্রা ও অভ্র। তাদের দেখে অবাক হয়ে কাছে এসে দাঁড়াতে নিদ্রা হালকা করে জড়িয়ে ধরে চুমু খায় কপালে বর্ষার। বর্ষার সাথে নিদ্রা সম্পর্ক বড় বোন ছোট বোনের মতো, তাই এমন আদর করেই থাকে, কিন্তু আজকে আদর ভালোবাসা কিছুটা অন্যরকম লাগছে বর্ষার কাছে। নিদ্রার চোখ মুখ অন্য রকম লাগছে। তার চোখ দুটো লাল হয়ে আছে। কান্নার পূর্বাভাস লাগছে, যেন এখনই কান্না করে দিবে। অভ্র ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, ভালো আছেন ভাইয়া? অভ্র বর্ষার দিকে তাকিয়ে স্মিত হেসে বলল, এই তো ভালো। তোমাদের কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। অফিসার আদিল কি? বাসায় নাই। এই অবস্থায় কোথায় গেছে? সেদিন তো উনার অবস্থা খুব খারাপ দেখেছিলাম। বর্ষা অভ্রের দিকে বিস্মিত হয়ে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, কোনোদিন? আপনি জানলেন কি করে উনি অসুস্থ? আরে জানব না সেদিন। অভ্র কথা শেষ করতে পারল না। তার আগেই উপর থেকে চিৎকার ভেসে এলো। বর্ষা চমকে উপরের দিকে তাকাল। এটা তো নিদ্রা আপুর আওয়াজ। পাশে তাকিয়ে দেখি আপু নাইট। উনি উপরে কখন গেল?
দুজনে ছুটে উপরে এলো। বর্ষা সোজা শ্বশুরের রুমে এসে দেখে নিদ্রা বর্ষার শ্বশুরকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, বাবা উঠো বাবা। এতদিন পর তোমাদের কথা মনে পড়ল আমার। আর তুমি এখন আমার সাথে কথা না এইভাবে বিছানায় পড়ে থাকতে পারো না। আমার দিকে তাকিয়ে দেখো, এই যে আমি তোমার আলিশা, তোমার মেয়ে, তোমার কাছে ফিরে এসেছি। কথা বলো প্লিজ। একবার বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দাও, কতদিন তোমার বুকে মাথা রাখি না। বর্ষা দরজার সামনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। এখানে কি হচ্ছে তার আগা মাথা ওর মাথায় ঢুকছে না। গোল গোল চোখ করে তাকিয়ে আছে শুধু। নার্স নিদ্রাকে সরতে বলছে পেশেন্টের সাথে এমন করতে, কিন্তু নিদ্রা কথা শুনছে না, তাই অভ্র গিয়ে জোর করে ওকে নিয়ে আসলো। বর্ষার ওদের পেছনে গেল। চোখে মুখে ওর চরম বিস্ময়ে। আনিশাটাকে আবার? নিদ্রা আপু নিজেকে আনিশা বলল কেন? আর তুর্যের বাবাকে বাবাই বা বলল কেন? কি হচ্ছে এসব? নিদ্রা আপু এখনো কাঁদছে। অভ্র ভাইয়া আমার দিকে তাকিয়ে পানি দিতে বলল 1 গ্লাস। শান্তা ছুটে এনে দিল। শান্তা ও ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে নিদ্রার দিকে। বর্ষার কাছে এসে ফিসফিস করে বলল, বৌমনি এই আফায় কান্দে কেন? বর্ষা ওর দিকে না তাকিয়ে বলল, জানি না। বর্ষা দাঁড়িয়ে তাকিয়ে আছে অভ্র ও নিদ্রার দিকে। অভ্র নিদ্রাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর নিদ্রা কেঁদে সাগর বানাচ্ছে। বর্ষা ভাবছে তুর্যর বাবাকে বাবা কেন বলল, তাহলে কি তুর্যর বোন নিদ্রা? কিন্তু কিভাবে? কিছু মাথায় ঢুকছে না। বেশি সময় নিয়ে গোসল করার জন্য মাথা ব্যথা করছে। সন্ধ্যা পার হয়ে গেল, তুর্য এলো না। নিদ্রা রাত 8টা পর্যন্ত তার অপেক্ষায় চেয়ে রইল, কিন্তু এলো না। তাই চলে গেল। 1 কাপ কফি অভ্র ভাইয়া ছাড়া কিছুই খায়নি কেউ। কত তোষামোদ করলাম, কিন্তু নিদ্রা আপুকে কিছু খাওয়াতে পারলাম না। বর্ষা থাকতে বলেছিল, থাকলো না। বর্ষা গালে হাত দিয়ে বিছানার বসে আছে। নিদ্রা আপুর বিহেভিয়ার কিছুর ওর বোধগম্য হচ্ছে না। তুর্যকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করলে কি বলবে আমাকে? না কি সব ভাবছি ওই লোকটা আমাকে কিছু বলবে জীবনেও না। 10টা পেরিয়ে গেল, তুর্যের দেখা নাই। উনি ওই শরীরের গেল কিভাবে? বিছানায় থেকেই তো উঠতে পারছিল না। এখন দিনরাত এক করে ফেলল বাইরে কাটিয়ে। বর্ষা শুয়ে পড়ল, চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছে। আর ঘুমিয়েও পড়ল তাড়াতাড়ি। কাল জেগেই ছিল রাত, তাই শুতেই চোখে রাজ্যের ঘুম এসে হানা দিল। মধ্যরাতে কারো উষ্ণ স্পর্শ ও গরম নিঃশ্বাস শরীরে পড়তেই ঘুম হালকা হয়ে গেল বর্ষার। ড্রিম লাইটের আধো আধো অন্ধকার রুমে চোখ মেলে তাকাতেই বর্ষা দেখল কেউ ওর গলায় মুখ ঠেকিয়ে নাক মুখ ঘষছে। বর্ষার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। হাত দিয়ে লোকটাকে ধাক্কা দিতে যাবে, কিন্তু পারছে না। পারবে কি করে? লোকটা বর্ষার হাত নিজের হাত দিয়ে আটকে রেখেছে। বর্ষা অনুভব করল লোকটা ওর গলায় ঠোঁট ছুঁয়ে দিচ্ছে।
ছটফট করতে লাগলো, লোকটাকে সরাতে চিৎকার দিতেও পারছে না, গলা দিয়ে কথা বের হচ্ছে না। অনেক কষ্টে চিৎকার দিতে যাবে তখনই লোকটা মাথা উঁচু করে বর্ষার চোখের দিকে তাকালো। বর্ষা অন্ধকারে ও তুর্যকে চিনতে ভুল করল না। কথা বলবে তার আগেই বর্ষার কথা বলার ক্ষমতা কেড়ে নিল তুর্য। আঁকড়ে ধরছে ওর ওষ্ঠ নিজের ওষ্ঠ দ্বারা। বর্ষা নিজের এক হাত আলগা পেতেই ঝট করেই বর্ষা হাত ছাড়িয়ে নিল আর তুর্যের চুল খামচে ধরে সরানোর প্রাণপণ চেষ্টা করতে লাগল। পারছে না, কিন্তু ইচ্ছামতো খামচে দিল রাগের। তুর্য তাতেও সরল না, অনেকক্ষণ পর ঠোঁট ছেড়ে গলায় মুখ ঠেকিয়ে রইল। ঠোঁট ছাড়ার আগে কামড়ে দিয়েছ, তার ফলে বর্ষা ছাড়া পেতেই চেঁচিয়ে উঠে। রাক্ষস কোথাকার, ছাড়া আমাকে, চিল্লিয়ে উঠল বর্ষা। তুর্য বর্ষার হাত শক্ত করে ধরে এক হাতে আরেক হাতে মুখ চেপে ধরে বলে, ননসেন্সের মতো চিৎকার করা অফ করো। তোমার চিৎকার শোনার জন্য এখানে কেউ বসে নাই। এমন রোমান্টিক মুডে কেউ চিল্লাচিল্লি করে, ইডিয়েট। বর্ষা অনুমান করছে খালি তুর্য ওর কপালে চুমু খেয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ে। বর্ষা ছাড়া পেতেই হাঁপাতে হাঁপাতে উঠে বসে জোরে জোরে শ্বাস নিতে লাগে। কিছুক্ষণ নীরব থেকে নিজেকে স্বাভাবিক করে তারপর রাগী দৃষ্টিতে তুর্য বন্ধ চোখের দিকে তাকায়। আচমকা বর্ষা খ্যাপা বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে তুর্যের উপর, দুহাতে গলা টিপে ধরে তুর্যের। সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকায় তুর্য, বর্ষার রাগী মুখটার দিকে তাকায়। আজ আমি আপনাকে মেরাই ফেলব বলেই দুই হাতে শক্ত করে গলা টিপে ধরে। তুর্য ছাড়ানোর বিন্দুমাত্র চেষ্টা করে না, শান্ত ভঙ্গিতে বর্ষার দিকে তাকিয়ে আছে। বর্ষা নিজেই থতমত খেয়ে গেল। লোকটা কোনো রিয়্যাক্ট করছে না কেন, এত শান্ত ভঙ্গিতে কিভাবে তাকিয়ে আছে। বর্ষা দুহাতে আরো শক্ত করে চেপে ধরে, তাও তুর্যের কোনো রিয়াকশন নাই। বর্ষা তুর্যকে এমন স্বাভাবিক থাকতে দেখে হকচকিয়ে যায়। হাত আলগা হয়ে আসে ওর। উনি সত্যি মানুষ তো নাকি? কি হলো, এত তাড়াতাড়ি এনার্জি শেষ? তুর্য কথাটা বলেই হেঁচকা টানে বুকের উপর ফেলল বর্ষাকে। বর্ষা গলা থেকে দুহাত সরিয়ে বুকের কাছে শার্ট খামচে ধরে। এই শক্তি দিয়ে তুমি তো একটা পিঁপড়া কেউ মারতে পারবা না। আর মারতে এসেছ তুর্যকে। ভেরি ফানি সুইটহার্ট। আমাকে মারতে চাইলে ঠিকমতো খাওয়া দাওয়া করে আগে শরীরে শক্তি বাড়াও, তারপর না হয় আমাকে মারতে এসো, কেমন? এখন চুপচাপ ঘুমাও, আমাকে ও ঘুমাতে দাও। আমি যে অসুস্থ ভুলে গেলে নাকি? কাল তো সারারাত জেগে স্বামী সেবা করলে, আর আজকেই মারার জন্য হাত উঠাচ্ছ? সত্যি নারী জাতিকে চেনা বড় কঠিন। ছাড়ুন আমাকে, অসভ্য লোক। কাল কোনো ভূত মাথায় চেপেছিল যে আমি আপনার মতো বদমাইশ চরিত্রহীন লম্পট লোকের সেবা করলাম, আল্লাহ জানে। বলেই বর্ষা তুর্যের বুকে খামচে নড়াচড়া করতে লাগল। আঘাতের স্থানে ব্যথা পেলেও টু শব্দ অবধি করল না তুর্য। বর্ষার মাথা শক্ত করে বুকে চেপে ধরে রাখল। বর্ষা ছটফট করতে করতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙ্গার পর বর্ষা নিজের উপর কারো অস্তিত্ব আবিষ্কার করল। সাথে নাকে মুখে সুরসুরি লাগছে। চোখ পিটপিট করে তাকিয়ে দেখল তুর্য বর্ষার বুকে মাথা রেখে দুহাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আর ওর মাথার খাড়া খাড়া সিল্ক চুলগুলো উড়ে এসে বর্ষার মুখে নাকে বাড়ি খাচ্ছে।
নড়তেও পারছে না বর্ষা, এইভাবে কেউ জাপটে ধরে। দম বন্ধ হয়ে আসছে। বর্ষা তুর্যকে নিজের থেকে সরাতে ব্যস্ত হয়ে পড়ল। মাথায় হাত দিয়ে ধাক্কা দিচ্ছে। না পেরে চুল টেনে ধরল। সাথে সাথে তুর্য নড়ে উঠে গলায় মুখ গুজল। বর্ষার রাগ তুরুঙ্গে উঠে গেল। একদিকে তুর্যের এমন গায়ের সাথে লেপ্টে থাকার জন্য ওর শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছে। তার তুর্যের গরম নিঃশ্বাস কাঁধে পড়ছে। বর্ষার বুকের ভেতর ধুকপুক করছে অনবরত। বর্ষার চেঁচামেচিতে তুর্য ঘুম ঘুম চোখে মাথা তুলে তাকালো বর্ষার দিকে। বর্ষা তুর্যকে মাথা উঠাতে দেখতেই বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আর ঝটপট উঠে পড়ল বিছানায় থেকে। অসভ্য লোক। খালি মেয়েদের গা স্পর্শ করতে মন চাই, তাই না? লুচু কোথাকার! রাগে হিসহিসিয়ে বলল বর্ষা। তুর্য বর্ষার কথা শুনে বলল, মেয়েদের টাচ করতে মন চাইবে কেন? আমার তো শুধু বউকেই স্পর্শ আদর ভালোবাসতে ইচ্ছে করে। বুঝো না কেন বর্ষামণি? লুচ্চামির একটা সীমা থাকা দরকার। জোৎসব। বর্ষা বাথরুমে ঢুকে গেল রাগে গজগজ করতে করতে। তুর্য বর্ষার যাওয়ার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। হাসির শব্দ শুনে আরো রেগে ঠাস করে শব্দ করে দরজা বন্ধ করে দিল বর্ষা। গোসল করে বর্ষা পড়ল বেকায়দায়। তুর্যকে রাগ দেখাতে গিয়ে ড্রেস না নিয়েই গোসল করতে ঢুকেছে বর্ষা। এখন কি পরে বের হবে? এই ভুল করলাম কি করে আমি? ঠান্ডায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছি। এদিকে তুর্য দরজায় টোকা দিয়েই যাচ্ছে। বের হতে বলছে বারবার। আমি নিশ্চুপ দাঁড়িয়ে আছি। এভাবে কতক্ষণ বা দাঁড়িয়ে থাকব? বাধ্য হয়ে আমাকে তুর্যের কাছেই সাহায্য চাইতে হলো। উনি কি আমাকে হেল্প করবে? মনে তো হয় না। বলার পরও কোনো রেসপন্স পেলাম না ওপাশ থেকে। তুর্যকে বর্ষা শান্তাকে ডেকে দিতে বলেছে। বর্ষা ইতস্ত বোধ করতে করতে আবার মৃদু স্বরে বলে উঠলাম, প্লিজ শান্তাকে একটু ডেকে দিন না। আবার বললাম। তুর্যকে ড্রেসের কথা বললাম না। উনি আমাকে হেল্প করার বদলে বিপদে ফেলতে পারে, ওনাকে আমি এক ফোঁটাও বিশ্বাস করি না। এজন্যই তো শান্তাকে ঠেকে দেওয়ার কথা বলেছি। তুর্য আওয়াজ করে বলল, হোয়াই? শান্তাকে ডাকব কেন? কি দরকার? আমাকে বলো। আপনাকে বলবো না বলেই তো শান্তাকে ডাকতে বলছি। ওকে ডাকুন, না হলে আমি আজ সারাদিন ওয়াশরুম থেকে বের হব না। হোয়াট? বর্ষা মনি, গেট আউট কুইকলি। আমার আজকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। তাই যা সমস্যা আমাকে বলে। দ্রুত বের হও, না হলে দরজা ভেঙে ঢুকে আমার যেতে বেশি সময় লাগবে না, সেটা তুমি জানো। আমি আপনাকে বলবো না বলেছি তো। শান্তাকে ডেকে দিন, ব্যাস এইটুকু করুন না প্লিজ। আমি কাউকে ডেকে দিতে পারবো না, সরি। যা বলার আমাকে বলো। আপনি আমাকে হেল্প করবেন না আমি জানি। আপনার মতো শয়তান লোক আমার হেল্প করা দূরে থাক, উল্টা আমাকে হেনস্থা করবেন। তোমার মতো মাথামোটা না আমি, ইডিয়েট। আমি আমতা আমতা করে বলে দিলাম। কিছু করার নাই, ঠান্ডায় কুলাতে না পেরেই তুর্যকেই বলতে হলো।
2 মিনিটের মাথায় দরজায় টোকা পড়ল। কি হলো, আবার দরজা ধাক্কাচ্ছে কেন? হেল্প করবেন না তো? জানতাম আপনার মতো শয়তান লোক কারো হেল্প করে নাকি। সব সময় সবার ক্ষতি করতে আপনি মজা পান। আমার কথা শুনে তুর্য ধমক দিয়ে বলল, এক থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে ফেলব। একবার বের হও খালি। ইডিয়েট। দরজা না খুললে ড্রেস নিবে কিভাবে? অদৃশ্য হয়ে দরজা টপকাবে নাকি? তুর্যর গম্ভীর গলায় কথা শুনে বর্ষা কেঁপে উঠে দরজা খুলে দিল। হালকা ফাঁক করে হাত বাড়াতেই তুর্য হাতে ড্রেস না দিয়ে বর্ষার হাত ধরে। বর্ষা চোখ বড় করে তুর্যের মুখের দিকে তাকায়। তুর্যের ঠোঁটের কোণে হাসি। কি বলছিলে আমি শয়তান? কারো হেল্প করি না? বর্ষা ভয়ার্ত কণ্ঠে বলল, প্লিজ হাত ছাড়ুন। নো সুইট হার্ট। এত সহজে তো তোমাকে ছাড় দিচ্ছি না। কত কথাই না বললে এতক্ষণ। এত সহজেই ছেড়ে দেব তোমাকে? ইম্পসিবল। বর্ষা কাঁদো কাঁদো গলায় বলল, আমি অনেক অনেক সরি। প্লিজ জামাটা দিন। নো সুইট হার্ট। তোমাকে তো শাস্তি পেতে হবে। শাস্তি? ভয়ার্ত গলায় বলল বর্ষা। তুর্য বলল, ইয়েস, শাস্তি। যদি শাস্তি গ্রহণ করো তাহলেই ড্রেস পাবে, না হলে ওইভাবেই থাক সারাদিন ভেজা পোশাকে বাথরুমে বসে। আপনি আসলেই খুব খারাপ একজন মানুষ। জানিট। এবার বলো, শাস্তি পেতে রাজি আছো নাকি? আচ্ছা বলুন, কি শাস্তি? সেটা তো পরে বলবো, এখন আগে কথা দাও, যা বলবো তাই করবে। বর্ষা নিরুপায় হয়ে বলল, আচ্ছা এবার তো দিন। সকাল সকাল এমন একটা সত্যি জানতে পারবো আশা করেনি বর্ষা। তুর্যের সাথে সেই ঝামেলার পর ফ্রেশ হয়ে বর্ষা দৌড়ে নিচে চলে আসে। কি শাস্তি দেবে সে সব ভেবে মাথা খারাপ হয়ে আসে ওর। ভালো কোনো শাস্তি দেবে না সেটাও খুব ভালো করে ও জানে। শিকার যেহেতু করেছে, শাস্তি মাথা পেতে নিতে হবে। তাই পালিয়ে বাঁচতেছে। বাসা থেকে বেরিয়ে গেলে শান্তি পাওয়া যাবে। আচ্ছা, উনি তো অসুস্থ ছিল। আজকে উনার শরীরে তো জ্বর নাই দেখেছি। বুকের ক্ষত কি গিয়েছে? জিজ্ঞেস করলেই বলবে স্বামীর প্রতি ফুটবল হয়ে গেছো বর্ষামণি। এই পাষাণ লোকটাকে ভালোবেসে ফেললে নাকি? না, জিজ্ঞেস করা যাবে না। জিজ্ঞেস করলে আলতু ফালতু কথা বলবে। তুর্য ইউনিফর্ম পরা অবস্থায় নিচে এলো। বর্ষা দাঁড়িয়ে তখন আকাশ পাতাল ভাবছিল। তুর্যকে ইউনিফর্ম পরে আসতে দেখে আর চোখে তাকালো। এ বাসায় আসা 6 মাসের উপরে হয়ে গেছে, এর মধ্যে তুর্যকে কয়েকদিন ছাড়া ইউনিফর্ম পরে বের হতে দেখা যায়নি। বর্ষা আর চোখে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তুর্যকে এই পোশাকে মারাত্মক সুন্দর লাগে। তাকালে চোখ ফেরানো দায় হয়ে পড়ে। নিষ্ঠুর লোকদের এত সুন্দর হওয়া উচিত না। উনার চরিত্র যতটাই খারাপ তার থেকেও ভয়ঙ্কর সুন্দর ওনার এই মুখটা। এই সুন্দর মুখটা দেখলে কে বলবে এই সুন্দর চেহারার আড়ালে লুকিয়ে আছে কত ভয়ঙ্কর একজন মানুষ। মাথাটা নিষ্পাপ লাগে এই মুখের দিকে তাকালে। এই পোশাকে মনে হচ্ছে আদর্শ একজন পুলিশ অফিসার, যিনি অন্যায় করতে পারেন না, কিন্তু এটা তো ভুল। সমস্ত খারাপ কাজ আর অন্যায়ের গ্র্যান্ডমাস্টার তো এই তুর্য, যে সমাজের চোখে পট্টি বেঁধে রেখেছে।
সবার চোখে নিজেকে সমাজসেবক করে রেখেছে। হা করে তাকিয়ে আছো কেন? আমি জানি আমি হ্যান্ডসাম, তাই বলে ভাবে তাকিয়ে থাকবে। আমারও তো লজ্জা করে, ছেলে বলে কি আমার লজ্জা নাই নাকি? বর্ষা থতমত খেয়ে গেল একদম তুর্য এর কথা শুনে। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম। ছি, কি লজ্জা! তাকানোর আর মানুষ পেলাম না। উনার দিকে এমন বেহায়ার মতো তাকিয়েছিলাম। লজ্জায় বর্ষা মাথা কাটা যাচ্ছে। মাথা নিচু করে চুপচাপ খেতে লাগলো আর তাকালো না। তুর্য খাওয়ার ফাঁকে আরেকবার বলেছে, তোমারই তো বর। এত লজ্জা পাচ্ছ কেন? আমার দিকে তাকিয়ে থাকার অধিকার তোমার আছে। তাই তাকিয়ে থাকতে পারো, আমি মাইন্ড করব না। লজ্জায় বর্ষার কান গরম হয়ে আসছে। একটু তাকিয়েছিলাম তাই এভাবে আমাকে লজ্জা দিচ্ছে, খবিশ কোথাকার। জীবনটা আমার তেনা তেনা করে দিবে। এত যেহেতু জানিস আমার তাকানোর অধিকার আছে, তাহলে এইভাবে আমাকে অপমান কেন করলি অসভ্য? হঠাৎ কলিং বেল বেজে উঠল। শান্তা গিয়ে খুলল। নিদ্রা আপু এসেছে। আপু আজ একাই এসেছে। আপুকে দেখেই তুর্য খাওয়া শেষ করে উঠে দাঁড়াল। নিদ্রা আপু এগিয়ে এসে তুর্যকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমি খাওয়া রেখে তাকিয়ে আছি তাদের দুজনের দিকে, চোখ বড় বড় করে। অনেকক্ষণ পর ছেড়ে কি জানি বলতে লাগল। তুর্যের চোখ লাল হয়ে আছে। চোখের কোণে পানি, জীবনের প্রথম তার চোখে আমি পানি দেখতে পেলাম। হা করে তাকিয়ে আছি। তুর্য আপি বলতেই আমার মাথা আওলা জাওলা হয়ে এলো। তার মানে সত্যি এরা ভাইবোন, কিন্তু তাহলে এতদিন আলাদা ছিল কেন? এতদিন পর বা কিভাবে চিনল কিছু বুঝতে পারছি না। দুজনে উপরে চলে গেল আর তুর্য ঠাস করে বেডরুমের দরজা বন্ধ করে ফেলল। ভেতরে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। কান খাড়া করে বর্ষা উপরের দিকে তাকিয়ে আছে। নিদ্রা যাওয়ার আগে বর্ষার সাথেও কথা বলল। বর্ষা তখন সোফায় বসেছিল। আপু ও তুর্য একসঙ্গে বাসা থেকে বেরিয়ে গেল। বিকেলে তুর্য বাসায় ফিরে আসে। আর সেদিন রাতে প্রথমবারের মতো তুর্য বর্ষার সাথে ভালো করে কথা বলে। প্রথম বর্ষাকে তুর্য অর্ডার করে বলে, বর্ষামনি 2 মগ কফি নিয়ে আসো তো। বর্ষা বিছানায় পা উঠিয়ে বসেছিল। হঠাৎ তুর্যের অর্ডার শুনে ভ্রু কুঁচকে ওর দিকে তাকায় বর্ষা। কি হলো, এমন হ্যাংলার মতো তাকিয়ে আছো কেন? যাও, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আমি বলবো বলেছি। তার মানে অনিচ্ছা সত্ত্বেও তোমাকে শুনতে হবে। তাই কুইক যাও। গটগট করে রুম থেকে রান্নাঘরে চলে এলো বর্ষা। গাল ফুলিয়ে কফি করে আবার রুমে এলো। তুর্য বেলকুনিতে ছিল, সেখানে যেতেই এক মগ কফি নিজে নিল ও আরেকটা বর্ষার কাছে রেখেই পাশে টেনে বসিয়ে দিল। অস্বস্তি নিয়ে পাশে বসলাম, কিন্তু দূরত্ব বজায় রেখে। তুর্য আকাশের দিকে তাকিয়ে কফিতে চুমুক দিচ্ছে। কফি শেষ করে পাশে মগ রেখে বর্ষার দিকে তাকাল। বর্ষা একটুও খায়নি কফি। তুর্য বর্ষার হাত টেনে নিজের দিকে ঘুরাল আর বলল, শাস্তি পেতে প্রস্তুত তো? বর্ষা চমকে উঠে বলল, মানে? সকালের কথা ভুলে গেলে নাকি? বর্ষা আঁতকে উঠল।
সকালের কথা মনেই ছিল না। আল্লাহ এখন কি শাস্তি দেবে আমাকে? ঢোক গিলে তাকিয়ে আছি তুর্যের দিকে। তুর্যের মুখে দুষ্টু হাসি। তুর্য মাথা এগিয়ে বর্ষার দিকে নিল। বর্ষা ভয় পিছিয়ে গেল। তুর্য বর্ষার কানের কাছে মুখ নিয়ে বলল, ভয় পেলে নাকি? বর্ষা জোরে জোরে শ্বাস নিচ্ছে। ওর হৃদস্পন্দন জোরে জোরে বিট হচ্ছে। তুর্য এর গরম নিঃশ্বাস কাঁধে আছড়ে পড়ছে। কি শাস্তি দিবেন আমাকে? কাপা গলায় বলল বর্ষা। তুর্য বর্ষার কাছে থেকে সরে এসে বলল, আই নিড টু কিস। কি? চিৎকার করে উঠল বর্ষা। তুর্য নির্লিপ্ততা ভঙ্গিতে আবার বলল, ইউ হ্যাভ টু কিস মি। দিস ইজ ইয়োর পানিশমেন্ট। বর্ষার হাত পা কাঁপছে। চোখ পিটপিট করে তাকিয়ে আছে তুর্য এর দিকে। এ কি শাস্তি দিল এই রাক্ষসটা ওকে? এবার ও কি করবে? ভয় কপালে ঘাম ঝরতে শুরু করছে। তুর্য ঠোঁটে এগিয়ে এনে ইশারা করছে তাড়াতাড়ি করতে। বর্ষা ঢোক গিলছে শুধু। প্লিজ অন্য কিছু বলেন, এটা আমি পারবো না। এটা করতে হবে। তুমি আমাকে কথা দিয়েছিলে আমি যা বলবো তাই করবে, এখন এমন করলে তো হবে। তাই বলে আমি আপনাকে চুমু খাবো? ছি, এটা কখনোই পারবো না। তাহলে তো আমাকে আরও অনেক বড় শাস্তি দিতে হবে। দুইটার জন্য শাস্তি স্বরূপ বাসরটা করে ফেলি কি বলো? একটু আকটু স্পর্শই আমার মন ভরে না, এবার না হয় বউকে ইচ্ছেমতো আদর করব কি বলো? তার মানে এটাই তুমি চাইছিলে বললেই হয়। আমি তো পর না তোমার বড়ি। কি সব বলছেন পাগলের মতো? ঠিকই বলছি। এত দিন হয়ে গেল এখনো বউকে আদর করতে পারলাম না, আজ না হয় আমার সেই ইচ্ছেটাই পূর। ভয় বর্ষা ফট করেই তুর্যের গালে ঠোঁট ছুঁয়ে দেয়। তুর্যের কথা থেমে গেছে। স্তব্ধ হয়ে তাকিয়ে আছে বর্ষার মুখের দিকে। এদিকে বর্ষার বুকের ভেতর কেমন যেন করছে। থরথর করে কাঁপছে ও। তুর্যকে নিজে থেকে স্পর্শ করে ওর অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। হঠাৎ করেই ওর মনে পড়ে গেল যেদিন রাতে তুর্য শর্ত মোতাবেক ওর কাছে আসা, কিন্তু সেই রাতের কোনো কথাই ওর মনে নাই। শেষ সময় তুর্য ওর গলায় ঠোঁট ছুঁয়ে দিচ্ছিল। আর কিছু মনে নাই। কিন্তু সকালে নিজের শরীরের দিকে তাকিয়ে বুঝতে পারে ওর সাথে রাতে কি ঘটেছিল। এই লোকটা ওর সতীত্ব হরণ করছে। একজন অবিবাহিত মেয়ের জন্য এটা কতটা কষ্টকর তা একটা মেয়ে ছাড়া কেউ বুঝে না। বুঝা সম্ভব না। সাথে সাথে বর্ষার চোখ মুখ কঠিন হয়ে এলো। বর্ষা রাগী চোখে তুর্য এর দিকে তাকিয়ে বলল, একবার জোর কাছে এসেছিলেন, ধর্ষণ করেছেন এই আমাকে, আবার ও আসতে চাইছেন? ছি, এত শারীরিক চাহিদা আপনার? তাহলে পতিতালয়ে যাচ্ছেন না কেন? আমাকে কেন এই অত্যাচার করছেন কেন? কথা শেষ করতে পারল না বর্ষা, আচমকা আক্রমণে থমকে গেল। আপনা আপনি গালে হাত চলে গেল বর্ষার। চোখে জমে উঠেছে অশ্রু। জল ভরা চোখে তুর্যের মুখের দিকে তাকিয়ে আছে ওর দৃষ্টি। তুর্য বর্ষার হাত চুচড়ে ধরে বলল, আর একটা মিথ্যা অপবাদ দিলে মেরে পুঁতে ফেলব তোকে আমি। শরীরের চাহিদা থাকলে এত দিন তুই ভার্জিন থাকতে পারতি। চাইলেই জোর করে কবেই তোর উপর নিজের পুরুষত্ব ফলাতে পারতাম, কিন্তু আমি তা চাইনি।
অধিকার থাকার পরও তোর কাছে যাইনি, জোর করিনি, তাও তুই বারবার আমাকে এক কথা বলিস। সেই রাতে কি হয়েছিল দেখছিস তুই? দেখেছিস তুই আমি তোকে ধর্ষণ করেছি। না জেনে আমার উপর নোংরা তাকমা দেওয়া অফ করো, না হলে আজকে তোকে আমি খুন করে ফেলব। রাগে তুর্যের চোখ দুটো রক্ত লাল হয়ে উঠেছে। হাত এত শক্ত করে ধরেছে যে রক্ত জমাট বেঁধে গেছে বোধ হয়। বর্ষা দুচোখ দিয়ে গলগল করে পানি পড়ছে ব্যথায়। তুর্য ক্রোধান্বিত গলায় চিৎকার করে কথাগুলো বলে ঝামটা মেরে বর্ষাকে ছেড়ে উঠে গমগম করে বেরিয়ে এলো বেলকনি ছেড়ে। রাগে তুর্য টেবিল একটা লাথি মেরে বেরিয়ে গেল রুম থেকে। সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে তুর্যর। ভালোভাবে কিছু কথা বলতে চাইলে কেন শুনতে নারাজ হবে বর্ষা? কেন? তুর্য সোজা বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে ছুটে চলে গেল অজানা গন্তব্যে। এদিকে বর্ষাকে তুর্য ধাক্কা দিয়ে বেরিয়ে গেছিল, তাই বর্ষা দোলনা থেকে ছিটকে পড়ে গেছে ফ্লোরে। দেয়ালে কপাল লেগে রক্ত বের হয়ে গেছে। বর্ষা মাথায় হাত দিয়ে কাঁদতে লাগে। গাড়ির হর্ন শুনে মাথা উঁচু করে উকি দিয়ে দেখে তুর্যের গাড়ি চলে যাচ্ছে। দেয়ালে মাথা ঠেকিয়ে ফ্লোরের দিকে দৃষ্টি নিবন্ধ করে চোখের জল ফেলতে লাগল বর্ষা। আজকের এই ব্যবহারে ভেতর থেকে আরো বেশি ঘৃণা করতে লাগল তুর্যকে। এই মানুষটা শুধু ঘৃণা পাওয়াই যোগ্য। উনি মানুষকে শুধু কষ্ট দিতে পারে, আঘাত করতে পারে। এর বেশি আর কিছু হতে পারে না। কিচ্ছু না। নিজেই ডেকে আনে জোর করে, আবার নিজেই রাগ দেখিয়ে চলে যায়। সত্যি বললেই গায়ে ফোসকা পড়ে। খারাপ কাজ করতে পারবে কিন্তু তাকে খারাপ বলা যাবে না, এ কেমন বিচার? এমন একটা লোকের সাথে কেন আমাকে জুড়ে দিলে আল্লাহ? এর থেকে আমাকে মৃত্যু দিতে পারতে। আমি তো মরতেও পারছি না। আত্মহত্যা যদি মহাপাপ না হতো আমি এই কাজটাই করতাম। ভেসে যাক এই দুনিয়া, দুনিয়ার মানুষ। এই সব দেখে আমি ক্লান্ত ক্ষতবিক্ষত হয়ে গেলাম। রুমের ভেতরে ফোনটা বেজে উঠেছে। এই সময় আম্মুর সাথে কথা বলি। আম্মু কল করেছে মনে হয়। এখন কথা বলার মুড নাই আমি। প্রচুর যন্ত্রণা করছে মাথা। কপালে হাত দিয়ে টাটকা রক্ত হাতে এলো। রক্ত দেখেই হুহু করে কেঁদে উঠলাম চিৎকার করে। শান্তার চেঁচামেচি শুনতে পেলাম। আমি নড়লাম না আর না আওয়াজ করলাম, ওইভাবেই পড়ে রইলাম। 10 মিনিট পর শান্ত বেলকুনিতে এলো। আর বর্ষাকে দেখেই চেঁচিয়ে ছুটে এলো। হায় আল্লাহ! বৌমনি আমনের কি হইছে? এমনে কইরা বইয়া আছেন কেন নিচে? বর্ষা ওর কথার উত্তর দিল না। কথা বলার শক্তি পাচ্ছে না বর্ষা। শান্তা বর্ষাকে ধরে টেনে রুমে এনে খাটে বসাল। বর্ষা বিছানায় শুয়ে পড়ল। ফ্লোরের দিকে তাকিয়ে দেখল একপাশে কাঁচ ভাঙ্গা। শান্তা বোধহয় গুছিয়ে রেখেছে। কাঁচ কোথায় থেকে এলো? ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখল ড্রেসিং টেবিলের আয়না ভাঙা। ব্যালকনি থেকে বেরিয়ে একটা তীব্র শব্দ কানে এসেছিল, তাহলে এইটাই সেই আওয়াজের। বৌমনি আমনের কপাল থিকা তো রক্ত বের হইতাছে। হোক তুই যা এখানে থেকে। কিট কন এই সব আমি অনেক জামু। আপনের এমনই একা রাইখাট। রক্ত বের হওয়া বন্ধ করতে হবে তো। কিছু করতে হবে না। তোকে যেতে বলছি, তুই যা।
আমার মাথা ব্যথা করছে, আমি ঘুমাবো। হায় হায় কি কন? এই অবস্থা আপনার রাইখা আমি একলা যামু? আমার কিছু হয়নি, একটু পরে একাই বন্ধ হবে রক্ত বের হওয়া, তুই চিন্তা করিস না। যা। বর্ষার কথা শুনতে নারাজ শান্তা। সে যাবে না। তাই বর্ষা একটা ধমক দিল শান্তাকে। শান্তা এবার সুর সুর করে চলে গেল মন খারাপ করে। বর্ষা চোখের জল ফেলছে। ব্যথায় কুলাতে না পেরে একাই ফার্স্ট এইড বক্স এনে রক্ত মুছে ব্যান্ডেজ করে নিল। সকালে ঘুম থেকে উঠে নিজেকে একাই পায় বর্ষা। তার মানে তুর্য রাতে বাসায় আসেনি। এসব না ভেবে নিচে নেমে আসে। অনেক বেলা করে উঠেছে বর্ষা, তাই ফ্রেশ হয়ে এসে খেতে বসেছে। মাথাটা ব্যথা আছে এখন, কিন্তু কম। খাবার খেয়ে টিভির সামনে বসে থাকে। 11টার দিকে কলিং বেল বেজে উঠল। শান্তা দরজা খুলে দিল। বর্ষা তুর্য ভেবে কোনো প্রতিক্রিয়া করল না। কিন্তু তুর্য না, শাওন এসেছে। শাওনকে দেখে বর্ষা আরো রেগে গেল। এই লোকটাকে তুর্য এর সমান ঘৃণা করে। শাওন কাচুমাচু মুখ করে বর্ষার দিকে এগিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম ভাবি। বর্ষা শব্দ করল না। মনে মনে সালামের জবাব দিল, আর দৃষ্টি টিভির দিকে নিবন্ধ করে রেখেছে। শাওন আমতা আমতা করে আবার বলে উঠল, ভাবি ব্রো কি বাসায়? কাল রাত থেকে কল করছি, ফোন ধরছে না কেন? বিরক্তিকর চোখে তাকালো শাওনের দিকে। শাওন বর্ষার তাকানো থেকে ঢোক গিলল। আর ভাবছে, মনে হচ্ছে চোখ দিয়ে ভসস করে দিবে আমাকে। এই চাহনি দেখল কেন জানি শাওন ও ভয় পায়। আমাকে জিজ্ঞেস করছেন কেন? উনার খবর আমি জানব কি করে? এসব তো আপনার জানার কথা। হুম, কিন্তু আমি তো ব্রোকে পাচ্ছি না। আজকে একটা আর্জেন্ট কাজ আছে আমাদের। কিন্তু সকাল থেকে ব্রোকে পাচ্ছে না, এখন কি হবে? আমাকে কেন জিজ্ঞেস করছেন? কি হবে না হবে আপনারা বুঝেন। আমাকে একদম বিরক্ত করতে আসবে না। আমি কিছু জানি না, আর আপনাদের মতো লোকদের কথা আমি জানতেও চাই না। শাওন নিরাশ হয়ে চলে গেল। বর্ষার আর এসব নিয়ে মাথা ঘামাল, ওনার ঘামানোর চেষ্টাও করল না। কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিল বর্ষা। 2 দিন ধরে তুর্যের কোনো খবর নাই। শাওন ও আর আসেনি। তুর্য কোথায় আছে আর না অন্য কেউ। চিন্তা করতে না চাইলেও চিন্তা এসে মাথায় ঘুরপাক খায়। বর্ষার এই অহেতুক চিন্তা, তাও নিজের শত্রুর জন্য কেন আসে এখনো জানা হয়নি বর্ষার। মলিন মুখেই ক্লাস শেষ করল বর্ষা। আজ খুব বেড়াতে ইচ্ছে করছে বর্ষার, তাই তো ফ্রেন্ডের বলে বেড়ানোর বন্দোবস্ত করে ফেলল। অনেকদিন কোথাও বেড়াতে যাওয়া হয় না। তুর্য লাপাত্তা, এই সুযোগে একটু এনজয় করে নিতে সমস্যা কি? সবাই মিলে ঘোরাঘুরি করে চলে এলাম রেস্টুরেন্টে। ট্রিট দেবে আজ সিয়াম, কারণ কাল ওর নতুন আরেকটা গার্লফ্রেন্ড হয়েছে, সেই খুশিতে। সবাই রেস্টুরেন্টে গিয়ে একটা টেবিল ফুল করে বসে পড়লাম। তিশা আয়েশ করে বসেই বলে উঠল, সিয়াম দোস্ত রে, আমি চাই তোর প্রতি সপ্তাহে একটা করে নতুন গার্লফ্রেন্ড হোক, আর ব্রেকআপ হোক, তাহলে আমি সারা মাস রেস্টুরেন্টের খাবার খেয়ে মোটা হয়ে যাব। তিশার কথা শোনার একজন বলে উঠল, সিয়াম এবার তুই গেছত রে দোস্ত।
শারমিন যে ঝগড়া করতে পারে তোর ক্যারেক্টার ও জানলে তোরে জুতা পিটা করবে। সিয়াম অ্যাটিটিউড নিয়ে বলল, এই মায়ার উপর আমার জেদ। ওরে তো আমার পেছনে পাগলের মতন দৌড় না পাড়াইতে পারি তাহলে আমার নাম সিয়াম শিকদার না। শারমিন আমারে থাপ্পড় দিচ্ছিল মনে আছে তোর? ওর বান্ধবী সম্পারে প্রেমপত্র দিছিলাম দেইখা। সেই থেকে ওর উপর আমার রাগ। তারপর থেকে ওর পেছনে পড়ে আছি কিন্তু ওকে মানাইতে আমার 1 বছর চলে গেল। যে যার মতো কথা বলছে শুধু নিশ্চুপ হয়ে বসে আছে বর্ষা। হাত ভাঁজ করে টেবিলে রেখে থুতনি ঠেকিয়ে চুপ করে আছে। কথা বলতে ওর ভালো লাগছে না। কেন ভালো লাগছে না তাও জানে না। হঠাৎ একটা টেবিলে চোখ যেতেই স্তব্ধ হয়ে যায় বর্ষা। থমকে যায় ওর চোখ দুটো। বড় বড় চোখ করে তাকিয়ে আছে বর্ষা ওদের দেখে কিছু দূরে এক সিটের দিকে। সেখানে বসে আছে তুর্য। ও একটা মেয়ে, মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। সাইট দেখা যাচ্ছে শুধু। তুর্য হেসে কথা বলছে। মেয়েটা হঠাৎ তুর্যের হাত আঁকড়ে ধরল। তুর্যের মুখে তাতে কিছুটা অস্বস্তি ফুটে উঠলেও মুখে আবার তার নজর কাড়া হাসি দিল। দুজনে দুজনের ধ্যানে মগ্ন। আশেপাশের কোনো দিকেই তাদের খেয়াল নেই। থাকলে অবশ্যই বর্ষাকে দেখতে পেত। বর্ষা একদৃষ্টিতে তাকিয়ে মেয়েটার মুখ দেখার চেষ্টা করে যাচ্ছে কিন্তু পারছে না। হঠাৎ মেয়েটা এদিকে ফিরল, একটু সাথে সাথে তার মুখটা স্পষ্ট দেখল বর্ষা। এই তো জেসি আপু। উনার সাথে তুর্য কি করছে? 2 দিন বাসায় যায়নি আর এখানে তিনি এই মেয়ের সাথে? রাগে বর্ষা গজগজ করে উঠল। আমাকে আঘাত করে এখানে প্রেম করতে ব্যস্ত হয়ে পেরেছে। আমি কি অবস্থায় আছি একটুও খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করল না। রাগে বর্ষা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। কোনো দিকে না তাকিয়ে সোজা তুর্যদের টেবিলের দিকে এগিয়ে গেল। আচমকা বর্ষাকে এখানে দেখে তুর্য চমকে দাঁড়িয়ে পড়ে। বর্ষা, তুমি এখানে কি করছো? বর্ষা জেসির দিকে কটমট করে তাকিয়ে তুর্যের দিকে তাকালো, বলল, আমি যাই করি না কেন তাতে আপনার কি? তুর্য বলল, 4টা বাজে এখনো বাসায় যাওনি কেন? কলেজ তো 1টায় ছুটি হয়ে গেছে। হ্যাঁ তো, আপনার বন্দিনী হয়ে থাকতে হবে আমাকে? আমি বাসা থেকে বের হতে পারবো না, কোথাও যেতে পারবো না। আর আপনি সারাদিন টয়টি করে ঘুরে বেড়াবেন মেয়েদের নিয়ে, তাই না? বর্ষার কথা শুনে তুর্যের রাগ হলেও রাগ সংযত করে নিল। আর জেসির দিকে তাকিয়ে বলল, মিস জেসি, আপনার সাথে পরে কথা বলবো। বাই। বলেই বর্ষার বাহু চেপে ধরে বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। বর্ষা চিৎকার করে বলছে, ছাড়ুন আমাকে, আমি আপনার সাথে কোথাও যাব না। আমি আমার ফ্রেন্ডদের সাথে এসেছি, ওদের সাথেই যাব। আপনি ওই জেসির সাথে কথা বলেন, গিয়ে যান। ছাড়ুন আয়ার হাত। বর্ষার ফ্রেন্ডরাও তুর্য ও বর্ষাকে দেখে এগিয়ে এসেছিল কিন্তু তুর্যকে কিছু বলার সাহস পায়নি। নিজের হাজবেন্ডকে পরনারীর সাথে দেখে এত জেলাস ফিল করছো বর্ষামণি যে নাকের জল চোখের জল এক করে ফেলেছ? এত ভালোবাসো আমাকে, বলো না। স্বীকার করো না কেন? গাড়ির সিটে হেলান দিয়ে কাঁদছিল বর্ষা। তুর্যের কথা শুনে থেমে গেল বর্ষা। আর ঘাড় বাঁকিয়ে বলল, নির্লজ্জ, চরিত্রহীন, বদমাইশ কোথাকার। ছি, লজ্জা করে না বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য মেয়ের হাত ধরে বসে থাকতে?
বলেই নাক টানতে লাগলো বর্ষা। তুর্য গাড়ি এক সাইড করে থামিয়ে সিট বেল্ট খুলতে লাগলো বর্ষার। বর্ষার সেদিকে নজর নাই। ও তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তুর্য বর্ষার কোমর ধরে টেনে নিজের কোলের উপর বসিয়ে দিল। বর্ষা কিছু বুঝে ওঠার আগেই এমন কাণ্ড ঘটল, ও চেঁচিয়ে উঠল শুধু। তুর্য বর্ষার মুখের দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে আছে ধারালো নেশা, কাউকে কাছে পাওয়ার নেশা, ভালোবাসার নেশা। বর্ষার তুর্যের এমন চাহনির দিকে তাকিয়ে কেঁপে উঠল। এতক্ষণ ছুটার জন্য ছটফট করলেও এখন এই ধারালো গভীর নেশাতুর দৃষ্টি থেকে নিজের চোখ সরাতে পারছে না। ঢোক গিলে চোখ ফিরিয়ে নিল। তুর্য বর্ষার বাম গালে ডান হাত ডুবিয়ে ওকে নিজের দিকে ঘুরিয়ে আনল। আর নেশা ধরা কণ্ঠে বলল, নিজেকে আমার চোখ গভীরে হারাতে ভয় পাচ্ছ বর্ষামণি? এত ভয় তোমার? এত ঘৃণা এই চোখে নিয়ে এই নিষ্ঠুর, পাষাণ, খারাপ মানুষটাকে কিভাবে এতটা ভালোবেসে ফেললে বর্ষামণি? তুমি তো হেরে গেলে। নিজেকে এত কন্ট্রোল করতে চেয়েও এই নিষ্ঠুর লোকটাকে ভালোবাসা থেকে তোমার মনটাকে আটকাতে পারলে না। বলতে বলতে তুর্য বর্ষাকে আরো কাছে টেনে নিল। বর্ষা কিছু বলতে চেয়েও বলতে পারছে না। ওর হৃদস্পন্দন জোরে জোরে বিট করছে। শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা কেঁপে কেঁপে উঠছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। তুর্য বর্ষার কপালের সাথে কপাল মিলিয়ে চোখ বন্ধ করে ফেলল। তুর্যের গরম নিঃশ্বাস চোখে মুখে পড়ছে বর্ষার। বর্ষা ধাক্কিয়ে ও তুর্যকে সরাতে ব্যর্থ হচ্ছে। এইভাবে আর 2 সেকেন্ড থাকলে নিশ্চিত দম বন্ধ হয়ে মারা যাবে বর্ষা। তাই ও কাপা গলায় বলে উঠল, ছাড়ুন আমাকে, কি অসভ্যতামি শুরু করেছে মাঝরাস। কথা শেষ করতে পারল না বর্ষা। তুর্য ওর ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল। তুর্য বর্ষার কপালে ঠোঁটের স্পর্শ দিয়ে কাঁধে থুতনি ঠেকিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, কাছে আসলে দূরে সরাতে ব্যস্ত হয়ে পড়ো। আবার দূরে গেলে এই আমার জন্য কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলো, এ কেমন বিচার? বর্ষা চমকে উঠে বলল, মানে কি সব বলছেন? তুমি যা বুঝেছ আমি তাই বলেছি সুইটহার্ট। কিন্তু আমার কথা হচ্ছে, তুমি এত বোকা কেন বলো তো বর্ষামণি? বর্ষা চোখ বন্ধ করে তোতলাতে তোতলাতে বলল, আমি বোকা? অফকোর্স। না হলে কেউ ওয়াশরুম রেখে রুমে ড্রেস চেঞ্জ করতে পারে? তোমার ওই অবস্থায় দেখে আমার কি অবস্থা হয় তুমি বুঝতে পারছ? কথাটা শুনতেই বর্ষা লাফ দিয়ে উঠে পড়ল। ওর সমস্ত শক্তি আবার ফিরে এসেছে যেন। এ কি বলল তুর্য, উনি আমাকে? কি বললেন আপনি? বড় বড় চোখ করে। তুমি যে রুমে সারাদিন গাল ফুলিয়ে বসে থাকো, আমার ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করো, আমার কথা চিন্তা করে চোখের জল ফেলো এস। বর্ষা চেঁচিয়ে উঠল, আপনি এসব জানলেন কি করে? গাধা রুমে যে সিসি ক্যামেরা সেট করা আছে জানো না তুমি? বর্ষা ধপ করে নিজের সিটে বসে পড়ল মাথায় হাত দিয়ে। তার মানে ও রুমে যা করছে তুর্য সব দেখেছে? ছি ছি ছি। লজ্জায় লাল হয়ে উঠল বর্ষা মুখমণ্ডল। কত শতবার রুমেই ড্রেস চেঞ্জ করেছে হিসেব নাই। তুর্য বাসায় থাকে না, আর বাসায় পুরুষ মানুষও নাই, তাই এই কাজ করেছে। কিন্তু এখন কি শুনল এটা? দুহাতে মুখ ডেকে বসে রইল বর্ষা।
এখন এত লজ্জা পেয়ে কি হবে? যা দেখার তা তো দেখা হয়েই গেছে। বাজে লোক। আপনি আমার সাথে কথা বলবেন না একদম, ছি। আপনার মতো বদমাইশ লোক আমি জীবনে দেখি নাই। কাঠ গলায় বলল। বাড়িতে আসার পর থেকেই বর্ষা খালি এদিক ওদিক তাকাচ্ছে। কারণ ও রুমের ক্যামেরাগুলো কোথায় আছে সেগুলোই খোঁজে চলেছে। তুর্য এখন ঘুম। আসার পরই শাওয়ার নিয়ে গভীর ঘুমে তলিয়ে গেছে। বর্ষার চোখে ঘুম নাই। ও ঘুমন্ত তুর্য এর দিকে হা করে কতক্ষণ তাকিয়েছিল। তারপর কাজে লেগে গেছে। সিসি ক্যামেরা আছে জানার পর থেকেই লজ্জায় মাথা কাটা যাচ্ছে ওর। কত কিছু করছে ঠিকমতো ওড়না ও গায়ে রাখেনি। ওইভাবে তুর্য ওকে দেখেছে ভাবলেই গা শিউরে ওঠে। আর কখনো ওড়না ছাড়া এই রুমে থাকবে না ও। তুর্যের মতো খচ্চর আর একটা দেখেনি বর্ষা। কোনো মেয়ের বেডরুমে কি কেউ ক্যামেরা সেট করতে পারে কেউ? আগেই ভাবা উচিত ছিল আমার তুর্য বাসায় এমন প্রোটেক্ট ছাড়া রাখার মানুষ না। সোফায় বসে নখ কামড়াচ্ছে বর্ষা। ওর ধ্যান কোথায় আছে কে জানে। হঠাৎ উষ্ণ স্পর্শ পেয়ে ভাবনা থেকে বেরিয়ে আসে বর্ষা। বিছানার দিকে তাকিয়ে দেখে বিছানা ফাঁকা। আর তুর্য ওকে জাপটে ধরে ঘাড়ে নিজের ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। ধাক্কা দিয়ে তুর্যকে সরাতে গেলে তুর্য আরও শক্ত করে চেপে ধরে। ওইভাবে থেকে তুর্য বলে ওঠে, এখনো খুঁজে পাওনি ক্যামেরাগুলো? তুর্য আতকে উঠে বলে, মানে? তুমি যে এতক্ষণ খুব মনোযোগ দিয়ে ক্যামেরাগুলো খুঁজতেছিলে আমি খুব ভালো করেই জানি। জানেন যেহেতু তাহলে তাড়াতাড়ি বলুন কোথায় ক্যামেরা? তাড়াতাড়ি ক্যামেরা খুলে রাখুন। আপনার লজ্জা করে না এই রুমে ক্যামেরা লাগাতে? লজ্জা করবে কেন? লজ্জাজনক কাজ এখানে করো কেন? ওয়াশরুম রেখে? আমার বাসায় কি ওয়াশরুম নাই নাকি? আমি তো আমার বউকে দেখার জন্য সর্বক্ষণ এই ব্যবস্থা করে রেখেছি। তাছাড়া এই বাসার প্রত্যেকটা কোণায় ক্যামেরা ফিট করা আছে। সেটা তোমার আগেই বোঝা উচিত ছিল বর্ষামণি। বর্ষা কিছু বলতে যাবে, তুর্য ওকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো আর বলল, রোমাঞ্চ পড়ে হবে, আগে চলো খেয়ে আসি, বড্ড খিদে পেয়েছে। উফ, দুদিন ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারিনি। বলেই বেরিয়ে গেল বর্ষা। ওইভাবেই থ মেরে বসে রইল। তুর্য বাবার সাথে দেখে করে নিচে এসে খেতে বসল। বর্ষা আসেনি তাই শান্তাকে বলল, বর্ষা কই? বৌমনি তো এখনো আসে নাই। যা ডেকে নিয়ে আয়, তাড়াতাড়ি আসতে বলবি। আচ্ছা। দৌড়ের উপরে চলে এলো শান্তা। বর্ষাকে জোর করে টেনে নিয়ে এলো। বর্ষা আসতে চাইছিল না, তাই জোর করে ধরে নিয়ে এসেছে। তুর্য বাঁকা হেসে ওদের দিকে তাকালো। বর্ষা মাথা নিচু করে চুপচাপ একটু খাবার খেল। লজ্জায় তুর্যের দিকে তাকাতে পারছে না। তুর্য ওর অবস্থা দেখে হো হো করে হেসে উঠল। বর্ষা এবার লজ্জায় আর থাকতে পারল না। দৌড়ে উপরে চলে গেল। ওর খালি একটা কথাই মনে হচ্ছে, তুর্য জেনে গেছে ওর আবেগ অনুভূতি সবকিছু। তুর্যকে নিয়ে এত খামখেয়ালি চিন্তা, সারাক্ষণ তাকে নিয়ে ভাবা। সহ্য না করার পর ও লোকটাকে ভুলতে না পারার জন্য তিশার সাথে সেদিন রাগ করার পর আবার সব কথা শেয়ার করেছে, আলোচনা করেছে।
আর সব শেষে তিশা একটা কথাই ভালো করে ওকে বুঝিয়েছে, তা হলো কে তুর্যকে ঘৃণা করলেও এখন তার সাথে থাকতে থাকতে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। কিন্তু তা বর্ষা স্বীকার করতে চায় না। এইসব নিয়ে কত কথাই না বলেছে তুর্যর ছবির সঙ্গে। তার মানে তুর্য এটাও জেনেছে বর্ষা তার প্রতি ফুরবল হয়ে গেছে। বর্ষা নিজের মনেই বিড়বিড় করতে লাগল, যার জন্য আমার জীবনের সুখশান্তি আনন্দ সবকিছু ধ্বংস হয়ে গেছে। সেই মানুষটাকে আমি কি করে ভালোবেসে ফেললাম, যার জন্য আমাকে আমার পরিবারকে এত কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছে। যিনি একটা মিথ্যাবাদী, সমাজের চোখে মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছেন, চোখের আড়ালে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, যিনি আমার বাবা সর্বনাশ করতে চাইত, সেই মানুষটাকে আমি কি করে ভালোবেসে ফেললাম। কিছুতেই মানতে পারছে না বর্ষা এটা। এখন আরও পারছে না, তুর্য সব জেনে গেছে, লুকানো অনুভূতি প্রকাশ পেয়েছে। এসব মানতে পারছে না বর্ষা। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। নিজের বোকামোর জন্য নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। এত বেহায়া কি করে হলাম আমি। কাঁদতে কাঁদতে বর্ষা ঘুমিয়ে পড়ল। তুর্য রুমে এসে বর্ষাকে ঘুমন্ত অবস্থায় পেল। এগিয়ে গিয়ে চোখে কোণে জল দেখতে পেল। কাছে এগিয়ে ঝুঁকে চোখে পানি মুছে কপালে চুমু। আর বিড়বিড় করে বলল, মায়াপরি, এইবার সব সত্যি জানিয়ে নিজের করে নেব তোমাকে, আমার ভালোবাসার। তোমাকে এক আকাশ সমান ভালোবাসা দেব। সব কষ্ট ভুলিয়ে দেব দেখো। সব জানার পর আমাকে ভালোবাসার জন্য তোমাকে আর আফসোস করতে হবে না। বলেই পর পর করো কয়েকটা চুমু খেলো কপালে, তারপর বারান্দায় চলে গেল। বর্ষা তুর্যকে ঘৃণা করলেও এখন যে সেই ঘৃণার মাত্রা ছাড়িয়ে সেই মানুষটাকে ভালোবেসে ফেলেছে সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছে। আর এই মানুষটিকে ছাড়া থাকা এখন ওর পক্ষে একদমই অসম্ভব। তাই সিদ্ধান্ত নিয়েছে তুর্য, যখন এখন আর ওর পরিবারের সাথে খারাপ কিছু করে না, তাহলে সে সেটা চেষ্টা করবে এই মানুষটাকে নিজের করে ভালোবেসে ভালো পথে রাখার, তার সাথে একটা সংসার তৈরি করার। তুর্য ও হয়তো ওকে ভালোবেসে ফেলেছে, সে যদি ভালো হয়ে তার ভুলগুলো শুধরে নিতে চাই, তাহলে তো তাকে একটা সুযোগ দেওয়া উচিত। আপন করে নেওয়া যায়। সব কিছু ভুলতে পারলেও বর্ষা সেই রাতের কথা বলতে পারে না। তুর্য বলে ও নাকি এখনো ভার্জিন, সাথে কিছুই হয়নি। তাহলে কি সেই রাতে আমাদের মধ্যে কিছু হয়েছিল না? কিন্তু আমি কেন কিছু মনে করতে পারছি না। তুর্য সেই রাতে কিছু করেছে কি না করেনি তা আমি জানি না, কিন্তু যদি করেও থাকে তাহলে এখন সেই মানুষটা আমার স্বামী। সেই সব ভুলে তাকে আপন করার চেষ্টা করব। কিন্তু তার আগে আমাকে জানতে হবে আমার ওপর, আমার বাপির ওপর তুর্য এর কি জন্য এত রাগ ছিল। কিসের প্রতিশোধ তিনি নিতে চেয়েছিল? যে করে হোক আমাকে তুর্য এর কাছ থেকে সবকিছু জানতে হবে। আমি না চাইলে বাকিটা জীবন আমাকে তার সাথে কাটাতে হবে। তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা না করলে আমি বেঁচে থাকতে পারব না। এইভাবে বাঁচা যায় না। বর্ষা নিজেকে অনেক কিছু বুঝালো। এদিকে তুর্য ও সব প্ল্যান করে ফেলেছে। বর্ষাকে সবকিছু খোলস করে বলে দেবে, তারপর নিজের অপরাধের জন্য ক্ষমা চেয়ে নেবে। নিজের মনের কথা বর্ষাকে জানিয়ে সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করবে। ভালোবাসায় ভরপুর একটা ছোট্ট সংসার সৃষ্টি করব।
তুর্যের চোখে মুখে খুশি উপচে পড়ছে। শাওন পাশে বসে নিজের ব্রোয়ের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ব্রোকে নিজের চেয়েও বেশি ভালোবাসে শাওন। সব সময় ব্রোকে কষ্ট পেতে দেখেছে, কিন্তু বর্ষা ভাবির জন্য তার মুখে হাসি ফুটেছে দেখে তার খুব ভালো লাগছে। ব্রো সবকিছু জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে খুব ভালো করেছ। ব্রোয়ের সাথে ভাবির সম্পর্ক ভালো হলে তিনি আমাকে আর ঘৃণা করবে না। এখন তো ভাবির সামনে যেতেই আমার লজ্জা করে, কেমন করে তাকায় থাকে। বর্ষা আর তুর্য দুজনেই মনে মনে এসব ভাবছে, আপন করে নেওয়ার চেষ্টায় মেতে আছে। দুজনেরই ইচ্ছা পূরণ হলে তাদের জীবনে নেমে আসবে অফুরন্ত সুখ আর ভালোবাসা। কিন্তু এত সহজেই কি ওদেরকে সুখী হতে দেবে? শকুনের নজর অলরেডি পড়ে গেছে, সেটা যে ওদের দুজনের অজানা। তুর্য আর বর্ষা ভাবতে পারছেন ওদের সামনে কত বড় ঝড় আসতে চলেছে। কালবৈশাখী ঝড়। সেই ঝড়ে দুজনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। ভুল বুঝাবুঝি সব শেষ করে ভালোবাসার সংসার আর স্থাপন করা হবে না তুর্যের। ও হয়তো কিছু বলার সুযোগ পাবে না। এতগুলো বছর পর শাওন তার ব্রোয়ের মুখের হাসি ধরে রাখতে পারবে না। সেটা কি সে জানে? তাদের সুখ শান্তি কেড়ে নেওয়ার জন্য যে একজন মোক্ষম প্ল্যান করে ফেলেছে। তুর্যকে ধ্বংস করতে পারলেই যা শান্তি। আরিয়ান তুর্য আর বর্ষার একটা ছবির দিকে তাকিয়ে ছক কষছে, আর মুখে ভয়ঙ্কর শয়তানি হাসি। হাসি দেখলে বর্ষায় জ্ঞান হারিয়ে ফেলত। কোনো মানুষের হাসি এত ভয়ঙ্কর হতে পারে? আরিয়ান বর্ষার ছবির দিকে তাকিয়ে বলল, খুব শীঘ্রই আপনার সাথে দেখা হচ্ছে মিসেস তুর্য। আমার ভালোবাসা কেড়ে নিয়ে আমার জীবন ধ্বংস করে ওই বাস্টার্ডকে আমি সুখে শান্তিতে সংসার করতে দেব? এটা তো হতেই পারে না। তুর্য, তোর মুখটা আমাকে দেখিয়ে তুই যে কি বড় ভুল করেছিস তা তুই হাড়ে হাড়ে টের পাবি, বলেই শয়তানের মতো হাসতে লাগল। আরিয়ানের হাসির শব্দে বিল্ডিং কেঁপে উঠল। আরিয়ান তুর্য উর্ফে আদিলের বায়োডাটা সম্পর্কে সব জেনে নিয়েছি। কিভাবে বর্ষার সাথে অন্যায় করেছে, আবার কিভাবে উপরে উপরে ভালো সেজে ওকে বিয়ে করেছে। বর্ষা যে ওকে দুই চোখে দেখতে পারে না সেটা আরিয়ান জেনে নিয়েছে। আর সব জানার পরে ওদের উপর প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ আর হাতের নাগালে চলে এসেছে। তুর্যকে শেষ করার অস্ত্র হিসেবে সবচেয়ে আপন মানুষটাকেও ব্যবহার করবে। হা হা হা, তখন তুর্য ওর হাতে কিভাবে অস্ত্র তুলে নিজেকে রক্ষা করবে? বর্ষা নিজেকে প্রস্তুত করেছিল আজ তুর্য এর সাথে ভালো করে কথা বলবে। কিন্তু তার আগে বাপি এসে হাজির হল আমাকে নিয়ে যাওয়ার জন্য। এখানে আসার পর যে কবার গেছি বাড়িতে থাকা হয়নি বেশি দিন। আম্মু নাকি আমার জন্য অস্থির হয়ে গেছে। আবার সকাল থেকে নাকি জ্বর এসেছে। নিয়ে যাওয়ার জন্য বাপি পাঠিয়ে দিয়েছে। বর্ষা তুর্যকে জানানোর জন্য কল করলাম, কিন্তু ফোন বন্ধ পেল। তাই জানাতে পারলাম না। শ্বশুরের ঘরে একবার উকি দিয়ে শান্তাকে বলে বেরিয়ে গেলাম। তুর্য রাতে যেতে পারে সে আশায় বসে রইলাম এই বাসায় এসে। আগে যতবার কলেজ থেকে আমি বাসায় এসেছে সেই দিনটা তুর্য এসে পড়েছে রাতে। তাই এবারও আসবে সেটাই ওর বিশ্বাস। ব্যালকনিতে বসে গেটের দিকে তাকিয়ে আছি। এই বুঝি তুর্যের গাড়ি এল। ঘুম পাচ্ছে, আমি গালে হাত দিয়ে বসে আছি। এদিকে তুর্য বাসায় আসার পথে একটা কল পেল। কল রিসিভ করে কথা শেষ করে শাওনের দিকে তাকিয়ে বলল, আজ রাতে কানাডা যাওয়ার কোনো টিকিট ম্যানেজ কর, আমার ইমিডিয়েটলি সেখানে যেতে হবে।
হোয়াট কিন্তু কি দরকারে ব্রো? তুমি তো আজকে ভাবির সাথে সবকিছু শেয়ার করতে চেয়েছিলে। সেটা পরেও করা যাবে, কিন্তু জসিম খানকে আগে ধরতে হবে। জসিম খান তিনি তো কক্সবাজারে আছেন তার গার্লফ্রেন্ড নিয়ে। ছিল কিন্তু গার্লফ্রেন্ডকে খুন করে কানাডা পালিয়েছে। ও মাই গড! তুর্য বাসায় এসে জানতে পারল বর্ষাকে ওর বাবা নিয়ে গেছে শুনেই নিশ্চিন্ত হল। ও না আসা পর্যন্ত ওখানেই থাকা সেভ। বর্ষাকে কল করল গাড়িতে বসে। বিদেশে যাওয়ার কথাটা বলল না, কিন্তু নিজের খেয়াল রাখতে বলে রেখে দিল। ফোন রেখে স্ক্রিনে বর্ষার একটা ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। শাওনকে এদিকের খেয়াল রাখতে বলল। বর্ষা ফোনের দিকে থমেরে তাকিয়ে আছে। ফোন দিয়ে শুধু একটা কথাই বলেছে তুর্য, বর্ষা মনি নিজের খেয়াল রাখবা। আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব। আমি না আসা পর্যন্ত ওই বাসায় থাকো। ওকে, টেক কেয়ার। আল্লাহ হাফেজ। বর্ষাকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দিল। এ কথা বলল কেন তাড়াতাড়ি ফিরে আসব? তাহলে কোথায় আছেন উনি? আমি তো গাড়ির শব্দ পেলাম, তার মানে উনি গাড়িতেই আছেন। এই কথার মানে বোঝা যাচ্ছে আজকে উনি আসবে না। কোথায় যাবেন? পরদিন তিশারা আমাদের বাসায় এল, জানতে পেরেছি আমি বাসায় এসেছি। জোর করেই কলেজে নিয়ে আসলো। বর্ষা কলেজ আসার পর থেকে লক্ষ্য করল কেউ একজন ওকে ছায়ার মতো ফলো করে যাচ্ছে। ঘটনাটা বুঝতে পেরেছে বাসায় আসার পর থেকে। রিকশা করে বাসায় আসার সময়ও দেখেছে বর্ষা। দেখেছে ওদের গাড়ির পেছনে একটা কালো মাইক্রো গাড়ি আসছে, এতটা গুরুত্ব দেয়নি। কিন্তু এই রাতের বেলাও যখন দেখল সেই গাড়িটা বাসার নিচে দাঁড়িয়ে আছে, তখন ভয় পেয়ে গেল। এইটা তো সেই গাড়ি, এই গাড়িটা এইখানে দাঁড়িয়ে আছে কেন? বর্ষা উকিঝুঁকি মেরে ভয় পেয়ে বারান্দার দরজা আটকে রুমে চলে এলো। রুমে আসতে ওর ফোনে আননোন নাম্বার থেকে কল এলো। বর্ষা কখনো আননোন নাম্বার থেকে কল রিসিভ করে না, আজও করল না। পরপর কয়েকবার কল এলো, রিসিভ করল না। তখন ওপাশ থেকে একটা মেসেজ এলো। মেসেজ দেখে বর্ষার হাত থেকে ভয় ফোন বিছানায় পড়ে গেল। এবার কল আসতেই কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করল। আধা ঘন্টার মতো কথা বলা হলো ফোনে। বর্ষা খালি একবার হ্যালো বলেছিল, আর কোনো কথা বলিনি। বাকি আধা ঘন্টা অপরিচিত কণ্ঠস্বর থেকে কিছু কথা ভেসে এলো। তিনি এক নাগাড়ে অনেক কথা বলল। তার কথা শোনার সময় বর্ষার চোখ দিয়ে গলগলিয়ে পানি পারছিল। লোকটার কথা শেষ হতেই বর্ষার চিৎকার করে বলল, আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না। তখন লোকটা হাসতে হাসতে বলল, আমি জানতাম এত সহজে আমার কথা আপনি বিশ্বাস করবেন না। ওকে প্রমাণ কাল হবে। বলেই ফোন কেটে দিল। বর্ষা ফোন ফেলে কাঁদতে লাগল। পরদিন বর্ষা বাপি মাম্মাকে চোখে রাখছে, একটু চোখের আড়াল হলেই ছটফট করে উঠে, এই বুঝি কিছু হয়ে গেল। রাতে ভালো ঘুম হয়নি বিধায় বিকেলে ঘুমিয়ে পড়েছিল বর্ষা। এটাই ওর কাল হয়ে দাঁড়ায়। ঘুম ভাঙ্গে মায়ের চিৎকারে। বর্ষা দৌড়ে বাইরে এসে দেখে বাপির মাথায় ও পায়ে আঘাত পেয়ে সোফায় বসে আছে। ছোট একটা অ্যাক্সিডেন্ট করেছে বাবা। এই কাজ কে করেছে বুঝতে আর বাকি রইল না বর্ষার। ছুটে এসে সেই নাম্বারে কল করল বর্ষা। কি মিসেস তুর্য, দেখা করবেন না আমার সাথে? করব। ওকে, গুড গার্ল, বাই।
পরদিন ফোনের লোকটার সাথে বর্ষা দেখা করল। কোথায় দেখা করবে সেটা মেসেজে জানিয়েছিল। ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে কফি শপে এসে বসে বর্ষা। অজানা ভয়ে বুক ধুকপুক করছে। হাই মিসেস তুর্য। কারো কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ল বর্ষা। ওর সামনে একটা উজ্জ্বল শ্যামলা বর্ণের লোক দাঁড়িয়ে আছে, যার মুখে শয়তানি হাসি। লোকটা হাত বাড়িয়ে তাকিয়ে আছে ওর দিকে। ও ঢোক গিলে সালাম দিল। আরিয়ান তা দেখে হো হো করে হেসে উঠল আর চেয়ার টেনে বসে পড়ল আর বর্ষাকে ইশারায় বসতে বলল। বর্ষা ঘোমটা আরো টেনে জোরসড়ো হয়ে বসল। আরিয়ান বর্ষার দিকে তাকিয়ে আছে। ওর চাহনি দেখে বর্ষা গা গুলিয়ে আসছে। লোকটার চাহনি ভালো না, খুব খারাপ। শরীরের এদিক ওদিক তাকাচ্ছে, কেমন বিচ্ছিরি নজরে। সামনে বসে থাকতেও পারছে না বর্ষা, কিন্তু উপায়ও নাই। বর্ষা ওড়না টেনে টুনে নিচ্ছে, আবার কোনো দিকে কিছু বেরিয়ে আছে কিনা ভেবে। আরিয়ান তা দেখে বলল, গায়ের রং ফর্সা না হলেও তুর্য এর বউ দেখছি ভালোই হট, সেক্সি। বর্ষা রাগী চোখে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি যা বলতে ডেকেছেন তাই বলুন। বর্ষা পার্সটা আগলে রাখছে খুব করে, কারণ পার্সে ও চাকু আর মরিচ গুঁড়া নিয়ে আসছে নিজেকে প্রোটেক্ট করতে। আরিয়ান বর্ষার দিকে নিজের ফোন এগিয়ে দিল। বর্ষা বলল, ফোন দিচ্ছেন কেন? আরিয়ান বলল, দেখো। বর্ষা কাপা হাতে ফোনটা নিল। ফোনের স্ক্রিনে ভেসে উঠছে কিছু বাজে নগ্ন ছবি। তুর্য ও পরিচিত মেয়ের, যাদের সাথে খুব ক্লোজ হয়ে ছবি তুলেছে। পোশাক নাই বলতে গেলে এমন একটা ছবি দেখতেই বর্ষা ঠাস করে আছড়ে ফেলল ফোন। আরিয়ান বর্ষার মুখের দিকে শয়তানি হাসি দিয়ে তাকিয়ে আছে। এসব কি তুর্য? এটা হতেই পারে না। এসব এডিট করা ছবি। আমাকে বোকা পেয়েছেন তাই না? রেগে চিৎকার করে ফেললাম বর্ষা। আরিয়ান বলল, ওরে বাবা, এত ভালোবাসা! কিন্তু আমি তো জানতাম তুমি ওকে ঘৃণা করো। আর তুর্য যা করেছে তোমার সাথে তাতে এটাই স্বাভাবিক। কিন্তু এখন তো অন্য কিছু মনে হচ্ছে। আপনি এত কিছু জানলেন কি করে? সেসব না জানলেও চলবে, কিন্তু আমার কাছে আরো বড় প্রমাণ আছে বলেই আরেকটা ফোন বের করল। এবার ফোনে ভিডিও দিয়েছে। আবার কি আমি এসব বিশ্বাস করি না? চলে যান। জোর করেই দেখালো। ভিডিও দেখে বর্ষা স্তব্ধ হয়ে গেল। ছবি না হয় এডিট করা যায়, কিন্তু এই ভিডিও এখানে স্পষ্ট দেখা যাচ্ছে তুর্য একটা মেয়ের সাথে আছে। তুর্যকে মাতাল লাগছে, কিন্তু মেয়েটাকে আমার চেনা চেনা লাগছে কেন? মেয়েটা তুর্যকে পেছনে থেকে ঝাপটে ধরে আছে। মেয়েটা এবার সামনে চলে এলো। তুর্য এর কোট খুলে শার্টের বোতাম খুলতে লাগল। এবার আমি মেয়েটার মুখ স্পষ্ট দেখলাম, এটা তো জেসি। শার্ট খুলে ফেলে দিল, তারপর তুর্যকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে নিজে ও ঝাঁপিয়ে পড়ল ওর উপর। এটুকু দেখেই বর্ষা চোখ বন্ধ করে ফেলল আর বলল, সরান এটা, আমি আর দেখতে চাই না। বর্ষার বন্ধ চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়ছে জল। তুর্যকে ভালোবাসে ফেলেছে ও এখন তাকে অন্য নারীর সাথে এতটা অঙ্গরঙ্গ ভালো ও সহ্য করতে পারছে না। তার মানে জেসির সাথে উনার সম্পর্ক ছিল, কিন্তু আমাকে বলেনি। বলেছে ওনাকে নাকি জেসি ডিস্টার্ব করে। কি মিথ্যুক! আমি জানতাম তুর্য খারাপ, খুব খারাপ।
খারাপ না হলে কি আমার সাথে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করতে চাইতো? সব জেনেও আমি এই মানুষটার উপর ফুরবল হয়ে গেলাম। আবার তাকে মেনে নিতেও চাইলাম। ছি, এত ভালোবাসার লোভী কেন আমি? এমন মানুষের সাথে থাকা সম্ভব না। নিজের কাজ হয়ে গেছে বুঝতে পেরে আরিয়ানের আনন্দ দেখে বর্ষা এলোমেলো পা ফেলে বাসায় চলে এলো। বর্ষার বডি গার্ড যাকে তুর্য হায়ার করেছিল সে সব দেখেছে, তাই সে তুর্যকে সব বলার জন্য ফোন করল তুর্যকে, কিন্তু রিসিভ হওয়ার আগেই একটা গুলি এসে তার বুক বরাবর লাগলো আর লোকটা সেখানেই প্রাণ হারালো। নিদ্রা আর অভ্র হানিমুনে গেছে মালদ্বীপ। ওদের সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে। দুজন দুজনকে মেনে নিজেদের ভালোবাসার ডুবে আছে। চলবে।